আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টর, এবং এই অধ্যায়টা এইচএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। এই অধ্যায়ের প্রথমে আছে হলো রাশি। রাশি রাশি কাকে বলে? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। যেমন এই যে একটা মার্কার, তাই না? এই মার্কারের একটা ভর আছে না? ভর কি পরিমাপ করা যায়? অবশ্যই যায়। এই মার্কারের দেখা একটা ব্যাস আছে বা একটা পরিধি আছে, এইগুলো কিন্তু সবই পরিমাপ করা যায়। এর একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য কিন্তু পরিমাপ করা যায়। তো এই যে যেগুলো পরিমাপ করা যায়, তারপরে একটা ওজন আছে যেটা নিজের দিয়ে ক্রিয়া করবে, তাই না? তাহলে এই যেগুলো পরিমাপ করা যাচ্ছে, এই যে পরিমাপ করা যায় যেগুলো, সেগুলি হচ্ছে আমাদের রাশি। রাশি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ভেক্টর রাশি, আর একটা হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি কারা? ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করতে মান প্লাস দিক উভয় লাগে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? আর স্কেলার রাশি কি? যে সকল রাশি প্রকাশ করতে শুধু মান দরকার, দিকের কোনো দরকার নেই। ঠিক আছে? এখানে দিকের কোনো দরকার নেই, শুধু মানটাই যথেষ্ট। যেমন ভর। ভর, এই ভরকে তুমি যেখানেই নিয়ে যাও না কেন, যদি পৃথিবী পৃষ্ঠে, হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠে যদি ভর হয় তোমার 5 কেজি, হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠে ভর কত? 5 কেজি। এখন আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা হবে তত জি এর মান কমতে থাকবে। এখন মনে করো এই যে এই 5 কেজি ভরের বস্তুকে তুমি মহাশূন্যে পাঠিয়ে দিলে, তাও ওর ভরটা 5 কেজি থাকবে, কোনো পরিবর্তন হবে না। আবার আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কি? 0। তো ওখানেও কিন্তু এই ভরটা 5 কেজি থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। দিকের উপর কিন্তু ডিপেন্ড করছে না। উপরের দিকে নিক্ষেপ করলেও 5 কেজি থাকছে, নিচের দিকে নিক্ষেপ করলেও 5 কেজি থাকবে। আবার তোমার যদি আহ কেন্দ্রে পাঠানো হয়, পৃথিবীর কেন্দ্র তো একটা দিক নাকি, তাও 5 কেজি থাকছে। অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না দিক পরিবর্তনের সাথে সাথে। তাহলে এটা একটা স্কেলার রাশি। এটা কি? একটা স্কেলার রাশি। তারপরে ওজন। ওজনটা কিভাবে পাই বলো তো? ভরের সাথে তুমি যদি অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, এই জি যদি গুণ করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে ওজন। এখন ওজন কিন্তু সবসময় নিচের দিয়ে ক্রিয়া করে। তুমি ধরো পৃথিবীর কেন্দ্রে পাঠাবা, তাহলে ওজন হয়ে যাবে 0। তুমি এরকম উপর থেকে নিক্ষেপ করে ধরো কোন একটা বিন্দুতে পাঠালে, আস্তে আস্তে আমরা জানি উপরের দিকে কি হয়? অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকে, তাই না? তাহলে তুমি পাঠাই দিছো, মেলা উঁচুই পাঠাই দিছো, তাহলে সেখানে না অভিকর্ষ ত্বরণ কম, তাহলে সেখানে যদি অভিকর্ষ ত্বরণ কম হয়, তাহলে তার সাথে যদি কমের সাথে যদি এটা গুণ করো, ভর মনে করো ফিক্সড, তাহলে কমের সাথে যদি ভর গুণ করো, তাহলে ওজনটাও কম হয়ে যাবে। এইভাবে আর কি। এই ওজনের কিন্তু দিক আছে একটা। ওজনের কি আছে? দিক আছে। তবে এখন তুমি এইগুলো এরকম সব আহ এরকম ক্যালকুলেশন করে বের করতে পারবে না, সম্ভব না। ক্যালকুলেশন করে বের করতে করতে তোমার ভুলও হতে পারে।
সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কোনো একটা মনে রাখা, হয় স্কেলার মনে রাখো নাই ভেক্টর মনে রাখো। দেখো আমি একটা ছন্দের মাধ্যমে তোমার যে স্কেলার রাশিগুলো আছে সেইগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? যদি সেইগুলো তুমি মনে রাখো একটা ছন্দ আকারে, তাহলে ভেক্টর গুলো তুমি এমনি পারবা, তাই না? চলো আমরা ছন্দটা দেখি। ছন্দটা হচ্ছে এমন যে প্রতাভিস, প্রতাভিস, আবিদ, চাচা, ভক্ষ ঘোষ, ভক্ষ ঘষ কমায়। যখন করোনা মহামারী আসলো, ওর নাম যে করোনা হবে বা করোনা, সে কি আমাদের বাংলা নাম? আজগুবি একটা নাম, তাই না? ঠিক একইভাবে মনে করো এই ভক্ষ ঘষ ওরকম করোনার মতো একটা রোগ, ওই রোগটা এসছে, তো ওই রোগটা মানে কমাতে পারে আবিদ চাচা বলে একজন লোক। তাহলে কি প্রথাভিস, আবিদ চাচা, ভক্ষ ঘষ কমায়। এখন দেখো কার পরিচয় কি। এখানে প্রতে হলো প্রবাহ, কেমন প্রবাহ? বিদ্যুৎ প্রবাহ। তাতে হলো তাপ। ভিতে হচ্ছে বিভব, বিভব না বলে আমরা বিভব বলবো। তালবাসায় কি? শক্তি, তালবাসায় শক্তি। আতে হলো আয়তন, বিতে হচ্ছে বিদ্যুৎ রোধ বা বৈদ্যুতিক রোধ। দতে হচ্ছে দৈর্ঘ্য, চাপ, চার্জ, ভর, ক্ষমতা, ঘনত্ব, ঘতে ঘনত্ব, দন্তস্ব সময়, কমাই মানে কর্ম, কর্ম মানে কাজ, ঠিক আছে? কর্ম মানে কি? কাজ। তুমি এইভাবে মনে রাখতে পারো। দেখো এর ভিতরে কতগুলো স্কেলার রাশি চলে আসছে, এগুলো সবই হচ্ছে স্কেলার রাশি, এগুলো সবই কি? স্কেলার রাশি। অনেকগুলো স্কেলার রাশি দেখো এর ভিতরে চলে আসছে। তো এইটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। যদি এইগুলো মনে রাখো তাহলে ভেক্টর রাশি, বাকি যেগুলো থাকবে সেগুলো ভেক্টর রাশি, ঠিক আছে? এই যে ভেক্টর রাশি না, এই ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করা হয় কয়েকভাবে, ঠিক আছে? ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশটা কিভাবে করা হয়? এক নম্বরে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হলো জ্যামিতিক উপায়ে, আর একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে। জ্যামিতিক উপায়ে কিভাবে প্রকাশ করা হয়? ভেক্টরের দিক একটা নির্দিষ্ট দিকে সরলরৈখিক পথ বরাবর হবে, ঠিক আছে? ভেক্টরের দিকে একটা নির্দিষ্ট দিকে হবে এবং এটা সরলরৈখিক হবে, কোনো বক্রপথ হবে না। মনে থাকবে এই যে ভেক্টরের দিকটা, এই ভেক্টরের দিকটা কি সরলরৈখিক, কোনো বক্রপথ নয়। এখন অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়? কোনো একটা অক্ষরের মাথায় যে তীর চিহ্ন দেওয়া হয় এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? কোনো একটা অক্ষরের মাথায় শুধু একটা দাগ দেওয়া হয়েছে এভাবে প্রকাশ করা হয়, কোনো একটা অক্ষরের নিচে দাগ দেওয়া হয়েছে এভাবে প্রকাশ করা হয়, কোনো একটা অক্ষরকে এভাবে গাঢ় করে দেওয়া হচ্ছে এভাবে প্রকাশ করা হয়। এই কয়েকভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। ভেক্টর রাশির মান কিভাবে প্রকাশ করা হয়? আর অধিকাংশ ক্ষেত্রেই মানে আমরা যখন হাতে লিখবো তখন এইটা ব্যবহার করব, এইটা কিন্তু হাতে লেখার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ কলমের কালি তো মোটাও হতে পারে চিকনও হতে পারে, তাই না? তাহলে এইটা ইউজ করলে কিন্তু ভুল হবে। আমাদের এইটা ইউজ করতে হবে না, এইটা ইউজ করতে হবে না, এইটা ইউজ করতে হবে। বাট আমরা অধিকাংশ আমরা সব ক্ষেত্রে এইটা ইউজ করব, আমরা সব ক্ষেত্রে কি ইউজ করবো? এইটা ইউজ করব, ঠিক আছে? এখন এর মানটা কিভাবে প্রকাশ করা হয়? মানটা এমন মডুলাসের মধ্যে নেওয়া হয়, ঠিক আছে? এটা হলো মান। এটা কি? এটা হলো ভেক্টরের, ভেক্টরের মান। ভেক্টরের মানকে আমরা এইভাবে প্রকাশ করি, ওকে? ভেক্টরের মানকে আমরা এইভাবে প্রকাশ করি। এখন এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশির সাথে আরো একটি রাশি আছে, সেটা হচ্ছে টেনসর রাশি। টেনসর রাশিটা কি? টেনসর রাশিটা হলো মান প্লাস দিক আছে
মান প্লাস দিক আছে, বাট কিন্তু ভেক্টরের যোগের সূত্র মানে না। ভেক্টরের যোগের সূত্র মানে না। এদেরকে কিন্তু স্কেলার হিসেবে ধরা হয়। কি হিসাবে? স্কেলার হিসাবে এদেরকে ধরা হয়। এদেরকে ধরা হয় হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ শুধু মান আর দিক থাকলেই হবে না, তাদের ভেক্টর যোগের যে একটা নিয়ম আছে, ভেক্টর যোগের যে একটা নিয়ম আছে সেটাও মানা লাগবে। যদি না মানে তাহলে সেটা আবার স্কেলার হবে। যদি তোমার প্রশ্নে, পরীক্ষার যে প্রশ্নপত্র, সেখানে যদি ভেক্টর, স্কেলার, টেনসর তিনটাই থাকে তাহলে টেনসর লিখবা। আর টেনসর নেই, স্কেলারই থাকে, টেনসর থাকে না সাধারণত, তাহলে স্কেলার লিখবা। যেমন বিদ্যুৎ প্রবাহ, তাই না? তোমরা মনে করো বিদ্যুতের একটা দিক আছে, বিদ্যুৎ প্রবাহের কি আছে? একটা দিক আছে। এটা প্লাস, এটা মাইনাস। এখন আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহের দিকটা কি? বিদ্যুৎ প্রবাহের দিকটা হলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ঠিক আছে? আমরা যদি একটা তার আঁকাই, তাহলে উচ্চ বিভব বিভব থেকে নিম্ন বিভবের দিকে হলো বিদ্যুতের প্রবাহের দিকটা। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। উচ্চ বিভব কি? প্লাসটা হলো উচ্চ বিভব আর এই মাইনাসটা হলো নিম্ন বিভব। অর্থাৎ প্লাস থেকে মাইনাসের দিকে হলো বিদ্যুৎ প্রবাহের দিক। তার মানে এখানে তুমি কি বুঝতে পারছো? এখানে বিদ্যুৎ প্রবাহের দিক আছে, তাই না? এইভাবে তোমরা বুঝতে পারছো যে বিদ্যুৎ প্রবাহের দিক আছে। বাট তুমি এই জিনিসটা একটু অন্যভাবে বিবেচনা করতে পারো। সেটা কেমন? দেখো, এ কি সরল রৈখিক পথে যাচ্ছে? দেখো তো, আমি যদি তারটাকে ঘুরিয়ে এমনে দিই, তাহলে কি সরল রৈখিক পথে যাচ্ছে? তার যেমনে যেমনে কারণে সেমনে সেমনে যাচ্ছে। আমি যদি তার যদি এরকম বেঁকিয়ে, সাপোজ এরকম বেঁকিয়ে এরকম 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 করে দিই, হয় না? তার কি বেঁকানো যায় না? বলো, তার কি বেঁকানো যায় না? অবশ্যই বেঁকানো যায়। তাহলে একবার এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, দিক তো চেঞ্জ হচ্ছে। দিক যদি চেঞ্জ হয় সেটা কিভাবে ভেক্টর হয়? তাহলে তুমি দেখতে পাচ্ছ এই বিদ্যুৎ প্রবাহটা কি ভেক্টর রাশি না, এভাবে দেখতে পাচ্ছ। আর একটা কি, আমরা যদি ওই সূত্রের সাথে মিলাই যে মান দিক আছে বাট ভেক্টর যোগের সূত্র মানে না। যেমন মনে করো এই দিকটা একটা কারেন্ট আছে, সেটা হলো I1, আর এই দিকে একটা কারেন্ট আসছে, সেটা হলো I2। দুইটা কারেন্ট এখানে যখন আসবে তখন যেটা পাবো সেটা কি? ফাইনাল কারেন্ট, মানে সর্বমোট কারেন্ট পাবো। তো মনে করো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30°। মধ্যবর্তী কোণ কত? 30°। ভেক্টর যোগের সূত্রটা কি আমরা এখন আলোচনা করিনি, বাট সূত্রটা দেখো। সূত্রটা হচ্ছে I সমান I1 স্কয়ার প্লাস I2 স্কয়ার প্লাস 2I1 I2 cos থিটা, এরকম সূত্রটা। এখানে যদি a b দুইটা ভেক্টর হতো তাহলে লিখতাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এভাবে। আর আমরা মূলত কারেন্টার মান যেটা নির্ণয় করি এখানে, সেটা হচ্ছে I1 প্লাস I2, এইভাবে নির্ণয় করি আমরা। এই সূত্র অনুযায়ী আমরা নির্ণয় করি না। এই সূত্র অনুযায়ী আমরা নির্ণয় করি না টোটাল কারেন্টটা, আমরা এমন ভাবে নির্ণয় করি। তাহলে কি এই বিদ্যুৎ প্রবাহ কি এই ভেক্টর যোগের সূত্রটা মানছে? মানছে না। তো ভেক্টর যোগের সূত্র যদি না মানে, তার মানে এটা একটা স্কেলার রাশি বা টেনসর রাশি, যাই বলো, ঠিক আছে? এবার আমরা কিছু ভেক্টর রাশি এবং স্কেলার রাশির তুলনা দেখব, ঠিক আছে? কিছু ভেক্টর রাশি এবং কিছু স্কেলার রাশির তুলনা দেখব। আমরা প্রথমে দেখব দূরত্ব আর সরণের ভিতরে পার্থক্যটা কেমন। দূরত্ব আর হচ্ছে সরণ। দূরত্ব কি বলতো? দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, সেটা হলো দূরত্ব কোন একটা বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে? বিন্দুর সাপেক্ষে, বিন্দু মানে কিন্তু এখানে প্রসঙ্গ কাঠামো। আর সরণ কি? বিন্দুর সাপেক্ষে কোন নির্দিষ্ট দিকে, কোন নির্দিষ্ট দিকে
মোট অতিক্রান্ত পথ। তাহলে একটাই কিন্তু নির্দিষ্ট দিকের কথা উল্লেখ আছে, আর একটাই আছে শুধুমাত্র পথ, কোনো দিকের কথা উল্লেখ নেই। তাহলে যেখানে দিকের কথা উল্লেখ নেই সেটা স্কেলার রাশি, আর যেখানে দিকের কথা উল্লেখ আছে সেটা হলো ভেক্টর রাশি। যেমন একটা বিন্দু আর একটা বিন্দু, এটা মনে করো এই জায়গা থেকে কোনো একটা ব্যক্তি যাত্রা শুরু করেছে, রাস্তাটা মনে করো এমন, এটা হলো রাস্তা, আর এদের ভিতরে একটা সরাসরি দূরত্ব আছে, তাই না? এই হলো ওদের ভিতরে কি সরাসরি দূরত্ব। তাহলে এই দেখো, এটা কিন্তু একটা সরল রৈখিক পথে দূরত্ব, তাই না? এটা কি পথে দূরত্ব? সরল রৈখিক পথে দূরত্ব। তাহলে সরল রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব মানে কি? একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা হচ্ছে আমাদের সরণ। আর এই যে আঁকা বাঁকা পথের কোনো কিন্তু নির্দিষ্ট দিক নেই, দিক চেঞ্জ হচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, আবার এদিকে, আবার এদিকে। দেখো দিকটা চেঞ্জ হচ্ছে, দেখো দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট দিকে নেই এটা। তাহলে এমন যদি দিক পরিবর্তন করে তাহলে সেটা কিন্তু সরণ থাকবে না, সেটা হয়ে যাবে দূরত্ব। সেটা কি হবে? দূরত্ব হবে। আবার মনে করো কোন একজন ব্যক্তি প্রথমে এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেল, আবার এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেল, লম্ব হবে, এটা হলো 90 ডিগ্রি। এই বরাবর গেছে সে 12 কিলোমিটার, এই বরাবর গেছে সে 5 কিলোমিটার। এখন এদের ভিতরে একটা মানে আদি বিন্দু আর শেষ বিন্দুর একটা মধ্যবর্তী দূরত্ব আছে, সেই দূরত্বটা হলো এই। এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে পৌঁছাইছে, এটা কিন্তু আমাদের সরল রৈখিক পথ। তার মানে এটা হলো সরল। আদি বিন্দু বা আদি অবস্থান আর শেষ অবস্থানের সরল রৈখিক, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক পথই হচ্ছে সরল। আর দূরত্ব গিয়ে যতটুকু হাঁটবে, সে কতটুকু হেঁটেছে? 12 কিলোমিটার যোগ 5 কিলোমিটার। তাহলে দূরত্ব সমান কি লিখবো? দূরত্ব সমান লিখবো 5 যোগ 12, তার মানে 17। আর সরণ সমান কি লিখবো? এটা যদি একটা পিথাগোরাসের, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে পিথাগোরাসের সূত্র খাটানো যায়। তাহলে আমরা এটা অতিভুজ যদি হয় তাহলে অতিভুজের নাম দাও এ বি। হ্যাঁ, সি। তাহলে এ বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব হলো 12 স্কয়ার যোগ ভূমি হচ্ছে 5 স্কয়ার। 12 মানে 144, 5 স্কয়ার মানে 25, 169। তাহলে এ বি সমান আমরা কত পাচ্ছি? রুট আবার 169 মানে 13। এটা এটা কার মান? সরণের মান। তাহলে সরণেই দূরত্বই। ক্লিয়ার বিষয়টা? এখন মনে করো কোন একটা বৃত্তাকার পথ, পথটা কেমন? বৃত্তাকার পথ, এমন বৃত্তাকার পথ। এখান থেকে এতটুকুর ব্যাসার্ধ হচ্ছে তোমার 2 মিটার ধরো। এটা একটা বিন্দু, এটা হলো এ বিন্দু। এখন বলা হচ্ছে তোমার প্রশ্নে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ফিরে আসলে দূরত্ব কত, সরণ কত? দূরত্বের হিসাব আসে। দূরত্ব সমান আমরা জানি যে একটা বৃত্তের পরিধি, এটা কি একটা বৃত্তের পরিধি না? বৃত্তের পরিধি কি? 2 পাই আর, এটা তার মানে 2 ইন্টু পাই ইন্টু আর এর মান কত? 2 মানে 4 পাই। এটা হলো আমাদের দূরত্ব। আর সরণ কি হবে বলো তো? সরণ যেখান থেকে যাত্রা শুরু করলো ওই জায়গায় ফিরে আসছে, তার মানে তো অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আর অবস্থানের পরিবর্তন যদি না হয় তাহলে তো সরণ হবে না। সরণ হতে গেলে সরল রৈখিক বরাবর তার একটা দূরত্ব থাকা লাগবে, তবেই সেটা সরণ হবে। এই বিন্দুতে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে এসছে, তাহলে তো সরণ নেই, সরণ শূন্য। তাহলে কেন সরণ কি? সরণ শূন্য। ওকে, আর একটা উদাহরণ দেখো। মনে করো কোন একজন ব্যক্তি এখান থেকে এতটুকু গেছে, এটা হলো 12 কিলোমিটার, আবার এখান থেকে এতটুকু গেছে, এটা হলো 7 কিলোমিটার। কত কিলোমিটার? এখান থেকে এতটুকু 7 কিলোমিটার। আবার নিচের দিকে আবার সে 2 কিলোমিটার ফেরত আসছে। তাহলে বলা হচ্ছে সরণ কত, দূরত্ব কত? সরণ হলো দূরত্ব হলো সে কতটুকু হাঁটছে সেটা। তাহলে কতটুকু হাঁটছে? 12, 7 আর 2। তাহলে 12 যোগ 7 যোগ 2, তার মানে কত? 19 কিলোমিটার। আর সরণ কত হবে? সরণ হলো আদি অবস্থান আর শেষ অবস্থান, অর্থাৎ শেষ পর্যন্ত যেখানে সে থেমেছে ওর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এইটা। তাহলে এইটা সেই পিথাগোরাসের সূত্র অনুসারে নির্ণয় করতে হবে। এই টোটালটা 7, এইটুকু যদি 2 হয় তাহলে এতটুকু কত? 5। তাহলে লিখতে পারবো 12 স্কয়ার যোগ 5 স্কয়ার। তার মানে এটা কিন্তু একটু আগে করছিলাম, কত আসছিল? 13 কিলোমিটার। এই তো, এই তো,
এ হলো আমাদের সরণ আর দূরত্বের ভিতরে হিসাব কিতাব। ঠিক আছে, এখন আমরা দেখবো বল কেন ভেক্টর রাশি। বল কেন ভেক্টর, বল কেন ভেক্টর। ধরে একটা গাছ, ঠিক আছে, এখানে একটা আম আছে, কি আছে, আম আছে। আমটা হঠাৎ বোটা থেকে ছিঁড়ে নিচের দিকে পড়ছে। নিচের দিকে কেন পড়ছে সে? অভিকর্ষ ত্বরণের কারণে। অভিকর্ষ ত্বরণের কারণে যেটা সৃষ্টি হয় সেটা কিন্তু হলো অভিকর্ষ বল। তাহলে এ একটা ওজনে পড়ছে, একটা ওজন কাজ করছে নিচের দিকে, এই যে ওজনটা কাজ করছে এটা হলো অভিকর্ষ বল। অভিকর্ষ বল। এই বলের কি একটা নির্দিষ্ট দিক নেই? অবশ্যই একটা নির্দিষ্ট দিক আছে। দেখো নিচের দিকে পড়ছে, মাটির দিকে টানছে, মানে দিক আছে অবশ্যই, তার মানে কি বল একটা ভেক্টর রাশি। আবার ধরো একটা আনুভূমিক তল আর একটা কোন একটা বাক্স টাক্স হবে, এখন এখান থেকে টানা হচ্ছে এইভাবে, এটা কিন্তু আনুভূমিক, ঠিক আছে। আনুভূমিকের সমান্তরাল রেখা মানে এটা আনুভূমিক ধরা যায়, এর সাথে একটা কোণে কিন্তু এই রশি ধরে টানা হচ্ছে একটা বলে। এদিক বরাবর একটা বল কাজ করছে, সেটা হলো ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল। আর এদিক বরাবর একটা বল কাজ করছে। এখন সাপোজ তুমি এই সুতাটা, এটা মনে করো একটা সুতা, এই সুতাটাকে এমনি দিছো, তাহলে কি তোমার এই বলের মান কি সেম থাকবে? এটা যদি F1 হয়, এটা হয়ে যাবে F2। কেন বলো তো? তুমি একটু প্র্যাকটিক্যালি দেখো, তুমি যখন এভাবে টানবা দেখবে এই বস্তু উপরে উঠছে কিন্তু সচ্ছে, বাট তুমি যদি এইভাবে টানো দেখো বস্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এদিকে। তার মানে এই থেটার মানের উপর কি ডিপেন্ড করছে না? এটা যদি θ2 হয়, এটা যদি θ1 হয়, তাহলে এই থেটার মানের উপর কি ডিপেন্ড করছে না? অবশ্যই ডিপেন্ড করছে। এই থেটাটাই হচ্ছে দিক, থেটাটাই হচ্ছে দিক। তার মানে কি বলের একটা নির্দিষ্ট দিক আছে। তারপরে মনে করো এ একটা পানির পাত্র, এই পর্যন্ত পানি আছে, এখন এ একটা বস্তু, এর নিচের দিকে কাজ করছে ওজন আর উপর দিকে কাজ করছে প্লবতা। এই প্লবতা কিন্তু এক প্রকার বল। প্লবতা কি? এক প্রকার বল। প্লবতা উপরের দিকে কাজ করছে, বল কাজ করছে নিচের দিকে, তাহলে প্লবতা যদি বল যদি হয়, এইটাও কিন্তু বল। এই যে এটা কি? অভিকর্ষ বল। নিচের দিকে কাজ করার মানে কি? অভিকর্ষ বল। এরও দিক আছে, এরও দিক আছে, তাহলে কি বল একটা অবশ্যই ভেক্টর রাশি। এবার চলো দেখি আমরা চাপ কেন স্কেলার। চাপ কেন স্কেলার? চাপ কেন স্কেলার? চাপ কেন স্কেলার? মনে করো একটা পাত্র, এটা একটা পিস্টন, এটা হলো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের, আর এই পিস্টন দ্বারা এখানে বল প্রয়োগ করা হচ্ছে, এদিকে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তুমি মনে করো। তাহলে এই বলটা কি শুধু এই নিচের দিকে কাজ করবে? আগে চাপের সূত্র দেখো। চাপের সূত্র হচ্ছে বা চাপের সংজ্ঞা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে চাপ। তাহলে এই বলটা যখন এর উপর পড়ছে, বল তো ভেক্টর হওয়ার কথা, বাট এই বল যখন এখানে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করলে এখানে মনে করো বায়ু আছে বা পানি আছে, এই পানিটা কি শুধু একদিকে যাবে নাকি চারিদিকে বল প্রয়োগ করবে? কোনটা বলো? একদিকে যাবে নাকি চারিদিকে বল প্রয়োগ করবে? অবশ্যই চারিদিকে বল প্রয়োগ করবে। তার মানে চাপটা হলে চারিদিকে ভাগ হয়ে যাচ্ছে। এই একটা বল প্রয়োগ করে তুমি একটা বল পাচ্ছ না, মানে অনেকগুলো বলে সেটা বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এই চাপটা আসলে একটা স্কেলার রাশি। একটা নির্দিষ্ট দিক নেই, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন নির্দিষ্ট দিক কিভাবে হয় বলো আমার? কোন নির্দিষ্ট দিক আছে? নেই, কোনো নির্দিষ্ট দিক নেই। আবার মনে করো এই একটা কোন একটা তল, হ্যাঁ, এই তলের উপরে লম্ব ভাবে, এটা কি লম্ব, ঠিক আছে, লম্ব ভাবে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। কত নিউটন? 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। লম্ব ভাবে প্রযুক্ত বলে কি? চাপ। এটা একক ক্ষেত্রফল, এটা মনে করে কি একক ক্ষেত্রফল। তো একক ক্ষেত্রফলের উপর লম্ব ভাবে প্রযুক্ত বলে কি? চাপ। এটা ঠিক আছে। দেখো এবার দেখো, আমি যদি একটু
আমি এখন এই যে বলটা আমি সোজাসুজি প্রয়োগ না করে আমি একটু বেঁকিয়ে প্রয়োগ করলাম। 10 নিউটন, কত নিউটন এটা? এটা হচ্ছে 10 নিউটন বল। এখন চাপ তো আর এভাবে কাজ করতে পারে না, চাপ কাজ করবে কি লম্ব ভাবে। তার মানে এর একটা লম্ব অংশ আঁকো এইভাবে, এইটা হচ্ছে আমাদের চাপ। তাহলে এইটা যদি থেটা হয়, এই থেটাটা মনে করো 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা কি হবে? এটা যদি আনুভূমিক বরাবর হয়, এটা যদি আনুভূমিক বরাবর হয়, তাহলে হবে এখানে হবে 10 cos থেটা। এটা আমরা পরে ডিটেলসে জানবো। 10 cos থেটা মানে 10 ইন্টু cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। cos 30 এর মান কত? 30। cos 30 এর মান কত? √3/2। তাহলে এখানে তুমি নাও হচ্ছে 60 ডিগ্রি নাও, 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি যদি নাও, 60 ডিগ্রি নাও, তাহলে কত হবে? cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। 10 কে হাফ দ্বারা ভাগ করলে 5 নিউটন। তাহলে কত নিউটন পেলে তুমি? চাপ 5 নিউটন। একই পরিমাণ বল, এখানেও 10 নিউটন প্রয়োগ করেছো, এখানেও 10 নিউটন প্রয়োগ করেছো, বাট দেখো তো চাপের পরিবর্তন হয়ে গেছে কিনা? চাপের পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এখানে 10 নিউটন ঠিক আছে, বাট এখানে হয়ে গেছে 5 নিউটন। বল প্রয়োগ করেছো 10 নিউটন, বাট চাপ হয়ে গেছে 5 নিউটন। তার মানে চাপ কি চারিদিকে ছড়িয়ে পড়েছে না? অবশ্যই পড়েছে। এইভাবে হচ্ছে চাপটা আমাদের স্কেলার আসে, ঠিক আছে? এখন আমরা কিছু সংজ্ঞা দেখব। কি দেখব? সংজ্ঞা। সংজ্ঞা, ভেক্টরের সংজ্ঞা। কয়েকটা ভেক্টর, বিশেষ ভেক্টর, সেই বিশেষ ভেক্টর গুলো সংজ্ঞা। সমান ভেক্টর, সমান ভেক্টর, একই জাতীয়, একই জাতীয়, দুই বা ততোধিক ভেক্টরের মান প্লাস দিক সমান হলে, মান প্লাস দিক সমান হলে তারা সমান ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টরের মান ও দিক সমান হলে তারা হবে সমান ভেক্টর। যেমন ধরো এ একটা আমি ভেক্টর রাশি লিখছি, এটা হলো এ ভেক্টর, এর মান হচ্ছে 10 নিউটন। আরেকটা ভেক্টর লিখলাম, এটা হলো বি ভেক্টর, এটাও লিখলাম 10 নিউটন। দেখো তাহলে এদের মানও একই, এর মানও 10, এর মানও 10, এরও দিক এদিকে, এরও দিক এদিকে, কারণ মান ও দিক দুইটাই সমান, তার মানে এরা সমান ভেক্টর, তাই তো? এর উল্টাটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কি? একই জাতীয়, একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান সমান, কিন্তু দিক ভিন্ন। তারা কি ভেক্টর? তারা হলো ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। যেমন এটা হলো 10 নিউটন, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে 10 নিউটন। লক্ষ্য করো তো, এই দুইটার মান সমান, বাট দিক একে অপরের উল্টা। দিক কি? একে অপরের উল্টা। তাহলে দিক যদি উল্টা হয় তাহলে কি হবে? ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর, তাই না? দেখো এখানে আরো কিছু বিষয় জানার আছে, বোঝার আছে। সেটা হচ্ছে এই যে এ আর বি দুইটা ভেক্টর সমান ভেক্টর, সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই দুইটা যে রেখা তুমি এঁকেছো, এই দুইটা রেখার ভিতরে কোনো কোণ আছে? কোণ সাধারণত একটা রেখা আর একটা রেখার সাথে উৎপন্ন করবে এইভাবে। তুমি যদি একে টানতে 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 এদিকে আনো, এদিকে আনো, আস্তে 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 আনলে এর সাথেই কিন্তু লেগে যাবে। এরকম কি কোণ হচ্ছে বলো? এইটা যদি এই বাহুটা যদি এর সাথে লেগে যায় এভাবে, তাহলে তার কোণ থাকে না তো। কোণ তো 0 ডিগ্রি হয়ে যায়, তাই না? কোণ তো থাকেই না, কোণ 0 হয়ে যায়। একটা রাশি আরেকটা রাশির উপর পতিত হলে কোনো কোণ থাকে না। তার মানে এই সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে
0। ভেক্টর চিহ্ন এভাবে দিতে হবে কিন্তু অবশ্যই। 2 নাম্বার হচ্ছে এই ভেক্টর দুইটার মান সমান, মানে এ ভেক্টর বি ভেক্টর এদের কি সমান? মান সমান। এ ভেক্টর আর বি ভেক্টরের কি মান সমান 2 নম্বরে। এটা মনে রাখবা। এখানে দেখো, এখানে দেখো এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত বলো তো? এটা কিন্তু কোণ চিহ্ন যেটা দিয়েছে এখানে, এটা কিন্তু কোণ চিহ্ন। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এই রেখা উপর পতিত হবে, তাই না? ভালো কথা। এই রেখা আর এই রেখা, দুই রেখা পতিত হবে, তাই না? এটা হলো বি আর এটা হলো এ। এখন তুমি এক কাজ করো, এই এ কে টেনে তুমি একটু এদিকে নিয়ে যাও আর বি কে টেনে তুমি এদিকে একটু সরিয়ে আনো, ঠিক আছে? তাহলে এটা হলো এ, এটা কি বি। দেখো তো এই এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, তাহলে এটা দুইজনের মধ্যবর্তী কোণ। এই দেখো এই দুইটা রেখা ছেদবিন্দু, এ রেখা আর বি রেখা, এ রেখা আর বি রেখার ছেদবিন্দু এটা। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ এটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। ওকে, কত হয়? 180 ডিগ্রি। এবং এটা তো 1 নাম্বার। 2 নম্বরে কি বলতো? 2 নম্বরে হচ্ছে এই যে দুইটা ভেক্টর না, এদের মান কি হবে বলতো? সমান হবে। মান হবে সমান। এখন কেন একটা মাইনাস দেওয়া হলো? কারণ এর দিক উল্টা। তুমি এর আগে মাইনাস দিতে পারতে, কোনো ব্যাপার না, তোমার ইচ্ছা, বাট দিক উল্টা হলে একটার আগে মাইনাস দিতে হবে। এখন এই মডুলাসের ভিতরে মাইনাস মানে কি প্লাস, তাহলে তুমি লিখতে পারো এটা এ ভেক্টর সমান বি ভেক্টর, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং এই ভেক্টরকে প্রকাশ করা হয় কিভাবে? দেখো, এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর, এভাবে। আর এটাকে এ ভেক্টর সমান বি ভেক্টর, কারণ এদের দিক সমান, মানও সমান। এদের দিক সমান, সরি এদের মান সমান, কিন্তু দিক উল্টা, সেই জন্য একটা প্লাস হলো আর একটা মাইনাস হলো। এরপরে হচ্ছে সদৃশ ভেক্টর। কি ভেক্টর? সদৃশ। দুই বা ততোধিক, দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টরের দিক সমান হলে তারা হবে, তারা সদৃশ। তারা কি? সদৃশ ভেক্টর। যেমন এ একটা ভেক্টর, এর নাম দিলাম এ একটা ভেক্টর, এর নাম দিলাম বি, একটা ভেক্টর, এর নাম দিলাম সি। এটা দিলাম 10 নিউটন, এটা দিলাম 5 নিউটন, এটা দিলাম 20 নিউটন। দেখো এদের মান আলাদা আলাদা, কিন্তু দিক সবার একই। এটা এ ভেক্টর, এর মান হচ্ছে 10 নিউটন, এটা বি ভেক্টর, এর মান হচ্ছে 10 নিউটন, এটা সি ভেক্টর, এটার মান হচ্ছে 10 নিউটন। সবার মানে কি 10 নিউটন, এবং দিক সবার একই। তাহলে দিক যদি একই হয়, দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই হয়, তবে তারা সমজাতীয়, মানে সদৃশ ভেক্টর হবে। তারা কি ভেক্টর হবে? সদৃশ ভেক্টর হবে। তার মানে আমরা কি বলতে পারি না এই সমান ভেক্টর একটা সদৃশ ভেক্টর? কারণ কি? তাদের দিক একই, দুইটা ভেক্টরের দিক একই। দুই বা ততোধিক ভেক্টরের দিক একই হলে তারা সদৃশ ভেক্টর হবে। তার মানে এই সমান ভেক্টর একটা সদৃশ ভেক্টর আমরা বলতে পারি, খুব ভালোভাবে বলতে পারি, ঠিক আছে? সদৃশ ভেক্টরে মান সমান হতে হবে এমন না, মান সমান হতেও পারে, নাও পারে, বাট সমান ভেক্টরে অবশ্যই মান সমান হবে। তা আমরা বলতে পারি না যে সকল সমান ভেক্টরই সদৃশ, বাট সকল সদৃশ সমান হবে না। সকল সদৃশ সমান হবে না, তাই না? সমান হতে গেলে মান সমান হওয়া লাগবে, আর সদৃশ হতে গেলে মান সমান হতেও পারে, নাও পারে। ওকে, এরপর আমরা পড়বো বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর ঠিক এর উল্টা। দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টরের দিক যদি ভিন্ন হয়, দিক যদি এখানে সমান ছিল, এখানে সমান ছিল, আর এই জায়গায় কি হবে? ভিন্ন হবে। তাহলে লিখে নাও একটু, দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টরের, একই জাতীয়
ভেক্টরের দিক ভিন্ন হলে তারা বিসদৃশ ভেক্টর। তারা কি ভেক্টর? তারা হচ্ছে বিসদৃশ ভেক্টর। যেমন একটা ভেক্টর, এ ভেক্টরের নাম দিলাম, পরিমাণ দিলাম 10 নিউটন। একটা ভেক্টর, এটা হলো 5 নিউটন। একটা ভেক্টর সি ভেক্টর, এটা হলো 11 নিউটন। দেখো তো এদের দিক সবার একই কিনা। এ বি সি যে তিনটা আমি ভেক্টর রাশি লিখলাম, এই তিনটা ভেক্টর রাশির কি দিক একই? না, দিক একই না। তার মানে কি এরা বিসদৃশ ভেক্টর। আবার মনে করো এটা হচ্ছে 10 নিউটন, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে 10 নিউটন, আবার এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে 10 নিউটন। দেখো তো এদের সবার কি দিক একই? দিক একই না। তার মানে কি এরাও বিসদৃশ, বাট এদের মান সমান হওয়ার কারণে এরা আবার কিন্তু ঋণাত্মক বা বিপরীত ভেক্টর হবে। কারণ আমরা কি জানি যে সকল ভেক্টরের মান একই বাট দিক ভিন্ন। মান একই, দিক ভিন্ন, তারা কি হবে? ঋণাত্মক বা বিপরীত। ঋণাত্মক বা বিপরীত। তার মানে কি ঋণাত্মক বা বিপরীত হবে। এরা কিন্তু আবার ঋণাত্মক বা বিপরীত হবে না, কারণ এদের মান একই না। ঋণাত্মক বা বিপরীত হতে গেলে মান একই হওয়া লাগবে। ওকে, তার মানে কি বলতে পারি না যে সকল ঋণাত্মক ভেক্টরই বিসদৃশ বা সকল বিসদৃশ ঋণাত্মক হবে না। ঋণাত্মক হতে গেলে মান দিক মানে মান সবার সমান হতে হবে, দিক ভিন্ন মান সমান হতে হবে। দিক ভিন্ন মান অসমান, তাইলে তারা বিসদৃশ কিন্তু ঋণাত্মক হবে না। ওকে, তাহলে এখনকার ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।